প্রথমে আমার আলোচনাটা শুরু করব জাস্ট ট্রানজিশন আসলে কাকে বলে এবং গ্লোবালি এটা কেন এত অ্যাকসেপ্টেড। দেন আমি গ্লোবাল ট্রেন্ডসগুলো দেখাবো যে গ্লোবাল ট্রেন্ড আসলে এনার্জি সেক্টরে কীরকম হচ্ছে এখন, এবং এরই সাথে আমাদের ন্যাশনাল ট্রেন্ড কীরকম এবং আমাদের ন্যাশনাল পলিসিগুলো কীরকম, পলিসির চ্যালেঞ্জ আর ব্যারিয়ার্সগুলো কীরকম, এই বিষয়ে একটু আলোচনা করব। গ্লোবালি জাস্ট ট্রানজিশনের কনসেপ্টটা এত পপুলার কেন, এটা যদি আমি খুব সহজ ভাষায় বলি, এই জাস্ট ট্রানজিশনটা আসলে লো কার্বন ইকোনমিতে ট্রানজিশনের কথা বলে। কেন বলে লো কার্বন ইকোনমি? বিষয়টা হচ্ছে আমরা হাই কার্বন ইকোনমি থেকে লো কার্বনের বিশ্বের সব দেশই আসলে ট্রানজিশনে যেতে যাচ্ছে, এবং এরই সাথে বিষয়টা জাস্ট হতে হবে। কেন হতে হবে? কারণ যারা আসলে ফসিল বেসড বা হাই কার্বন ইকোনমিতে আসলে কাজ করতেন তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, তারা যাতে আসলে স্মুথলি ট্রানজিট করতে পারে লো কার্বন ইকোনমিতে, সে কারণে তাদের জব অপরচুনিটি এনশিওর করা, তাদের স্কিল ডেভেলপমেন্ট করা, এগুলো এনশিওর করে এই ট্রানজিশনটা হতে হবে। এই কনসেপ্টটাকেই বলা হয় জাস্ট ট্রানজিশন। এনার্জি সেক্টরে আমরা আসলে এটা আলোচনা করি ফসিল বেস থেকে রিনিউয়েবল এনার্জিতে ট্রানজিশনের ক্ষেত্রে। গ্লোবালি একটা সাস্টেইনেবল এবং ক্লাইমেট ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট খুবই পপুলার এখন। সবাই এই ট্রানজিশনের জন্য ফসিল বেস থেকে রিনিউয়েবল এনার্জি বেসড প্রজেক্টে এগিয়ে যাচ্ছে। অলরেডি আমরা দেখতে পাই 7টা দেশ প্রায় 99.7% রিনিউয়েবল এনার্জিতে চলে গিয়েছে, তার মধ্যে নেপাল, আলবেনিয়া সহ আরও 5টি দেশ আছেন। এছাড়া রিনিউয়েবল এনার্জি টেকনোলজির অ্যাডভান্সমেন্ট আমরা দেখতে পাচ্ছি গ্লোবালি, এবং গ্লোবালি ফসিল ফুয়েল থেকে ফেজ আউটের যে ট্রেন্ডটা, এটাও খুবই লক্ষণীয়। তবে একটা জিনিস আমি মেনশন করতে চাবো, জেন্ডার ডিসপ্যারিটি বা জেন্ডার বৈষম্য সেটা কিন্তু গ্লোবালি এখনও অনেক বেশি সিগনিফিক্যান্ট। আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2050-এর মধ্যে প্রেডিক্ট করা হচ্ছে প্রায় 45 মিলিয়ন এনার্জি সেক্টরে রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এমপ্লয়মেন্ট হবে। টোটাল এনার্জি এমপ্লয়মেন্ট যদি 122 মিলিয়ন হয়, তার মধ্যে 45 মিলিয়ন হবে হচ্ছে গ্রিন এমপ্লয়মেন্ট। তবে এক্ষেত্রে নারীর যে ভূমিকাটা বা নারীর যে অংশগ্রহণটা, সেটা কিন্তু এখনও অনেক কম। এটা প্রায় গ্লোবালি এটা 32%। আমি যদি পুরো রিনিউয়েবল এনার্জি সেক্টরটাকে ধরি, অনলি 32% হচ্ছে ফিমেল পার্টিসিপেশন আছে এখানে। তো গ্লোবালি যদি 2050-এর মধ্যে 45 মিলিয়ন জব অপরচুনিটি হয়, এক্ষেত্রে আসলে নারীদের অংশগ্রহণটা আরও বৃদ্ধি করতে হবে বলে মনে করি। তাছাড়া গ্লোবালি আমরা দেখতে পাই রিজিওনাল কোঅপারেশন, রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে ইকুইটেবল এবং গ্রিন এনার্জি প্রমোশনের ক্ষেত্রে যে রিজিওনাল কোঅপারেশন, এটা কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গ্লোবালি আমরা যদি এনার্জি ডিমান্ড ট্রেন্ড দেখি, 2010 থেকে 2024 পর্যন্ত প্রায় এনার্জি ডিমান্ড 30% বেড়েছে। ক্যাপাসিটি গ্রোথ যদি আমরা গ্লোবালি দেখতে পাই, তাহলে সেটা দেখতে পাচ্ছি 2015 থেকে প্রায় 108% এনার্জি গ্রোথ হয়েছে। এই ডিমান্ডের সাথে সাথে এনার্জি গ্রোথটাও খুবই সিগনিফিক্যান্ট। ফসিল ইনভেস্টমেন্ট ট্রেন্ড যদি দেখতে পাই, এটা আমরা সবাই জানি যে রিনিউয়েবলের চেয়ে ফসিলের ইনভেস্টমেন্ট অনেক বেশি, কিন্তু আমরা যদি বৃদ্ধির রেশিওটা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রিনিউয়েবল এনার্জির বৃদ্ধির যে পার্সেন্টেজটা বা রেশিওটা, এটা কিন্তু অনেক বেশি, 44.8%, যেখানে ফসিলের ইনভেস্টমেন্ট কিন্তু কমেছে। বিগত বছরগুলো থেকে ইনভেস্টমেন্টটা কমেছে। তাহলে গ্লোবাল ট্রেন্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিনিউয়েবল এনার্জি অনেক পপুলার এবং ইনভেস্টমেন্ট ট্রেন্ডটাও রিনিউয়েবল এনার্জিতে হায়ার। আমি যদি কম্পেয়ার করি ইনক্রিজের ক্ষেত্রে, রিনিউয়েবল এনার্জিতে হায়ার। গ্লোবাল এনার্জি প্রাইস ট্রেন্ডটা আমরা যদি দেখি, ফসিল বেস ইলেকট্রিসিটির প্রাইস যে হারে কমছে, তার চেয়েও বেশি হারে কিন্তু উইন্ড বেস এবং সোলার বেস এনার্জির প্রোডাকশনের প্রাইসও কমছে। আমরা যদি রিনিউয়েবল ভার্সেস ফসিলের এমপ্লয়মেন্ট স্ট্যাটিস্টিক্সগুলো একটু দেখি, তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছি যে রিনিউয়েবল বেসড এমপ্লয়মেন্ট কিন্তু অপরচুনিটি বাড়ছে, এবং 2010 থেকে আমরা যদি দেখি রিনিউয়েবলের জব অপরচুনিটি প্রায় 50% ইনক্রিজ হয়েছে গ্লোবালি। এখন আমরা বাংলাদেশের কনটেক্সটে চলে আসি। বাংলাদেশ একটি সাউথ এশিয়ান কান্ট্রি। আমরা হিস্ট্রিক্যালি আমরা একটি কৃষি প্রধান দেশ। আমরা ক্লাইমেট ভালনারেবল, আমরা হচ্ছে জলবায়ু আমরা ভিকটিম। তবে বাংলাদেশ জিও স্ট্র্যাটেজিক্যালি অনেক ইম্পর্টেন্ট একটা লোকেশনে বিলং করে। আমাদের ইন্ডাস্ট্রি ক্রমেই হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে আমাদের হচ্ছে পাওয়ার ডিমান্ডও বাড়ছে, এবং পাওয়ার ডিমান্ডের সাথে সাথে আমাদের পাওয়ার জেনারেশনও বাড়ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা হেভিলি ফসিল ডিপেন্ডেন্ট এই ক্ষেত্রে। তবে আমাদের ন্যাচারাল রিসোর্স বলে আমরা হচ্ছে রিনিউয়েবলে অনেক বেশি, আমাদের সম্ভাবনা অনেক বেশি। এরই সাথে আপনি যদি দেখেন, আমাদের সিপিডির একটা প্রেডিকশন আছে, যদি রিনিউয়েবল এনার্জির এমপ্লয়মেন্ট আমরা বিবেচনা করি, 2030 সালের মধ্যে প্রায় 9,000-এর উপরে অতিরিক্ত
জব অপরচুনিটি ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আছে। তাহলে যদি আমরা রিনিউয়েবল এনার্জি প্রমোশনে আসলেও আগাতে পারি তাহলে আমাদের জব অপরচুনিটিজ অনেক বেড়ে যাবে। 1996 থেকে বাংলাদেশে যেসব পলিসিজ, এনার্জি পলিসিজ এবং প্ল্যানস আছে তার মধ্যে কিছু জিনিস আমি তুলে ধরেছি এখানে। এই পলিসিগুলোর গ্যাপসগুলো আমরা একটু আর্টিকুলেট করার চেষ্টা করেছি। তার মধ্যে একটা আছে আমাদের যে প্রেডিক্টেড এনার্জি মিক্স, তার মধ্যে ফসিল ফুয়েলের ডিপেন্ডেন্স অনেক বেশি। কারেন্টলি আমরা 45%-এরও বেশি আমরা আসলে ফসিল গ্যাস থেকে আমাদের আসছে, বিদ্যুৎ আসছে, এবং রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে সেটা মাত্র 4%। প্রায় 96%-এরও বেশি আসলে আমরা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। এবং আমাদের যে প্রেডিক্টেড এনার্জি মিক্স, আমাদের এনার্জি পলিসিজ অ্যান্ড প্ল্যানসে, সেখানেও কিন্তু আমরা আসলে ফসিল মানে জীবাশ্ম জ্বালানির প্রতি ডিপেন্ডেন্ট আর কি। এছাড়া পিডিবির যে ডেট বার্ডেন সেটাও অনেক বেশি এখন। এরই সাথে ফিনান্সিয়াল যেসব বার্ডেন আছে রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্টে, এবং ইনভেস্টমেন্টটা এখনও সহজ করা হচ্ছে না রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, এটাও একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কিছু রেকমেন্ডেশন আমরা এখানে এনেছি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য। কিছু রেকমেন্ডেশনস আছে, যেমন একটা কম্প্রিহেন্সিভ ন্যাশনাল এনার্জি ট্রানজিশন পলিসি দরকার। ফসিল ফুয়েল সাবসিডিজগুলোকে গ্র্যাজুয়ালি কমাতে হবে এবং এরই সাথে রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্সে এই অর্থগুলো বাড়াতে হবে। এছাড়া বিআরসিকে স্ট্রেংথেন করতে হবে, স্ট্রেডাকে রিফর্ম করতে হবে, এনার্জি কার্বন ট্যাক্সিং অ্যাপ্লাই করতে হবে, রিচ্যানেলিং সেই রেভিনিউটাকে আবার রিচ্যানেল করতে হবে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে। প্রাইভেট সেক্টরকে এনকারেজ করতে হবে, বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম যে এন্টারপ্রাইজ বা আমরা যাকে বলি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, ওনাদেরকেও এনকারেজ করতে হবে রিনিউয়েবল এনার্জি প্রমোশনের ক্ষেত্রে এবং রিনিউয়েবল এনার্জি ইউজের ক্ষেত্রে। আমাদের গ্রিড মডার্নাইজ করতে হবে, আমাদের নেট মিটারিংটাকে আরও বেশি ফিজিবল অ্যান্ড অ্যাক্সেসিবল করতে হবে যাতে জনমানুষের কাছে সেটা সহজে পৌঁছে যায়। এছাড়া রিনিউয়েবল এনার্জির পলিসি প্ল্যান সবসময় জেন্ডার ইনক্লুসিভ হতে হবে, নারীর জন্য যাতে এটা সহজ হয়, ইনক্লুসিভ হয় এবং নারীর পার্টিসিপেশন যাতে থাকে সেটা এনশিওর করতে হবে। এবং আমাদের সবশেষে যেটা বলতে চাই, গভর্নেন্সকে স্ট্রেংথেন করতে হবে যাতে ট্রান্সপারেন্টি বা স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হয় এনার্জি সেক্টরে। থ্যাংক ইউ সো মাচ।